বন্ধুরা, গত ক্লাসে আমরা পর্যাবৃত্তিক গতি নিয়ে আলোচনা করেছিলাম, স্পন্দন গতি নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সরল ছন্দিত স্পন্দন গতি নিয়ে। তো সরল ছন্দিত স্পন্দন গতি ইংলিশে বললে সিম্পল হারমোনিক মোশন, আর শর্টকাটে যদি আমরা বলি তাহলে এটাকে বলা যায় SHM। তো সরল ছন্দিত স্পন্দন গতি আসলে কোনগুলো? যে সকল স্পন্দন গতিসম্পন্ন বস্তু হুকের সূত্র মেনে চলবে তাদেরকে আমরা সরল ছন্দিত স্পন্দন গতি বলবো। তো হুকের সূত্রটা কি? তো হুকের সূত্র হচ্ছে F সমানুপাতিক -y। এই সূত্রেরই একটা ফর্ম আমরা পড়েছিলাম। কোথায় পড়েছিলাম? কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে আমরা পড়েছিলাম এরকম F সমানুপাতিক -x। তবে বলে রাখা ভালো, আমরা এখন থেকে আরও এক্স দিয়ে প্রকাশ করব না সাম্যাবস্থান হতে সরণটাকে, বা যেটাকে আমরা ওই চ্যাপ্টারের প্রসারণ বা সংকোচন হিসেবে পড়েছিলাম স্প্রিংয়ের জন্য। তো আমরা বরং এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করব। কারণ আছে, কারণ ওয়াই দিয়ে প্রকাশ করলে আমরা যখন তরঙ্গ চ্যাপ্টারে প্রবেশ করব তখন আমাদের প্রতি ক্ষেত্রেই ওয়াই দিয়ে প্রকাশ করা হবে, আর এক্স বলতে আরেকটা টার্ম আসবে তখন একটা কনফিউশনের ক্রিয়েট হতে পারে যে ওয়াইও আছে আবার এক্সও আছে, তফাৎটাকে এরকম একটা কনফিউশন আসতে পারে। তো তবুও বলে রাখি, আমাদের বইগুলোতে কিন্তু অনেক ক্ষেত্রেই এটা এক্স দিয়ে থাকতে পারে। তো আমি সাজেস্ট করবো এটা ওয়াই দিয়ে পড়া, কারণ তরঙ্গ চ্যাপ্টারে যাওয়ার পরে কিন্তু আর জিনিসটা এক্স থাকবে না, এটা সবসময়ই ওয়াই হয়ে যাবে। তো যাই হোক, আমরা হুকের সূত্র নিয়ে কথা বলছিলাম। হুকের সূত্রটা কি ছিল? F সমানুপাতিক -y। F এর পরিচয় হচ্ছে সাম্যাবস্থান অভিমুখী বল, y এর পরিচয় হচ্ছে সাম্যাবস্থান হতে সরণ। তো তোমরা বলতে পারো, একটা গতির ক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এই জিনিসটা ফলো হচ্ছে? তো সাম্যাবস্থান তো একটা গতিপথের কি মাঝখানের অবস্থানটা, রাইট? তো আমরা তো স্পন্দন গতিরই একটা ভাগ হিসেবে পড়ছি সরলছন্দিত স্পন্দন গতিকে। তো স্পন্দন গতির একটা এক্সাম্পল আমরা দেখেছিলাম, এরকম একটা এক্সাম্পল ছিল গত ক্লাসে। সো এই এক্সাম্পলটা একটা সরলছন্দিত স্পন্দন গতি কিনা এটা দেখে কি বোঝা যায়, বা দেখে বোঝার উপায় কি, এই সূত্রটা মানছে কি মানছে না, তো সেটা নিয়ে আমরা এখন ডিটেলসে আলোচনা করব। তো এই আলোচনাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বোঝার ক্ষেত্রে। তো আলোচনাটা শুরু করার আগে কয়েকটা টার্ম একটু বলে নিই। একটা স্পন্দন গতিসম্পন্ন বস্তু আসলে টু অ্যান্ড ফ্রো কন্ডিশন মেনে চলে। আমরা গত ক্লাসে দেখেছি টু অ্যান্ড ফ্রো মানে এদিক ওদিক গতি মেনে চলবে, এদিক ওদিক যাবে একটা পয়েন্টকে ছেদ করে। আর গতিপথের তার যে মাঝখানের অবস্থানটা সেটাকে আমরা বলবো সাম্য অবস্থান। যেমন এখানে এই দাগটা হচ্ছে সাম্য অবস্থান। তো আমরা এখন টেস্ট করব যে একটা স্পন্দন গতি থেকে কিভাবে দেখে চেনা যাবে যে এটা আসলে সরল ছন্দিত স্পন্দন নাকি দমিত ছন্দিত স্পন্দন, কারণ আমরা জানি স্পন্দন গতিকে দুই ভাগে ভাগ করা যায়। তো আমরা চলো দেখে নিই ব্যাপারটা কি হতে পারে। একদম গতির শুরুতে আমরা কয়েকটা ডাটা ধরে নিই একটু। গতির শুরুতে আমরা ধরে নিই আমাদের যেই বস্তুটা স্পন্দন গতিটা দিচ্ছে সেটা কিনারে আছে, অর্থাৎ একদম চূড়ায় আছে, সাম্য অবস্থান থেকে সবচেয়ে দূরে আছে। সো অর্থাৎ আমি এটাকে বলতে পারি y = এতে আছে। এ মানে কি? এ মানে বিস্তার। নবম দশম শ্রেণীতে পড়ে এসেছিল বিস্তার। বিস্তার হচ্ছে সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ সরণ। তো বিস্তার আসলে কার মানটা? বিস্তার হচ্ছে এই যে সাম্য অবস্থান থেকে এই দৈর্ঘ্যের মানটা, এই দৈর্ঘ্যের মানটা হচ্ছে বিস্তার। ঠিক আছে? সো ওয়াই এর সর্বোচ্চ মান খেয়াল রাখবে, সাম্য অবস্থান থেকে যে কোনো দূরত্বকেই আমরা ওয়াই বলি, আর ওয়াই এর সবচেয়ে বেশি মানটা মানে বড় মানটাকে আমরা বলি এ। তো আমরা সে যখন কিনারে আছে বস্তুটা, তখন তার বেগ ধরে নিলাম 0। আমরা হুকের সূত্রটা সে যদি মানে, ধরে নিই হুকের সূত্রটা সে মানবে, মানলে তার মধ্যে কি ঘটবে এটা একটু দেখবো। মানে সরলছন্দিত গতি হলে তার মধ্যে কি কি ঘটতে হবে। তো হুকের সূত্রটা যদি মানে, খেয়াল করে দেখো এখানে কি F সমানুপাতিক -y। অনেকেই একটা ভুল কনসেপ্ট ধারণা করে, F সমানুপাতিক -y মানে কি y বাড়লে F কমবে? না, ব্যস্তানুপাতিক হলে y বাড়লে F কমতো। F সমানুপাতিক -y দিয়ে আসলে কি বোঝায়? F সমানুপাতিক -y দিয়ে বোঝায় যে y বাড়লে F বাড়বে, বাট বিপরীত দিকে বাড়বে। খেয়াল রাখবে, ব্যস্তানুপাতিক y আর -y এই দুটোর মধ্যে তফাৎ আছে। সমানুপাতিক -y আর ব্যস্তানুপাতিক y এর মধ্যে তফাৎ আছে। সমানুপাতিক থাকলেই একটা বাড়লে আরেকটা বাড়বে, মাইনাস থাকলে হচ্ছে একটা বাড়লে আরেকটা বিপরীত দিকে বাড়বে। তো এখানে দেখতেই পাচ্ছ আমার এই মুহূর্তটার জন্য আমি কিন্তু এক একটা মুহূর্ত পজ করে করে দেখাবো। এই মুহূর্তে পজ করা থাকা অবস্থায় এই মুহূর্তে এই বস্তুটার উপরে কী হচ্ছে? বস্তুটার ওয়াই সবচেয়ে বেশি হচ্ছে, আর ওয়াই যদি সবচেয়ে বেশি হয়, হুকের সূত্র যদি তার মানতে হয়, তাহলে এফও সবচেয়ে বেশি হওয়া উচিত। বাট এফ কোন দিকে বেশি হবে? এফ বিপরীত দিকে বেশি হবে। তো ওয়াই যেহেতু আমার ডান দিকে, মানে বস্তুটা সাম্যাবস্থান থেকে কোন দিকে সরে আছে? ডান দিকে সরে আছে, তাহলে এফটা কোন দিকে হবে? বাম দিকে হবে। আর কত মান নিয়ে হবে? সবচেয়ে বেশি মান নিয়ে হবে। মানে ওয়াই এর সবচেয়ে বেশি মান যেহেতু এ, এফ এর সবচেয়ে বেশি মানও তাই অর্জিত হবে, কারণ এটা সবচেয়ে বেশি হলে এটাও সবচেয়ে বেশি হয়, বিপরীত দিকে হয়। তার মানে দেখো এই বস্তুটা এখানে স্থির ছিল, এই বস্তুটাকে আর স্থির থাকতে পারবে? পারবে না। কেন? তার উপর একটা বল আছে, আর বল থাকা মানেই একটা ত্বরণ থাকা, আর ত্বরণ থাকা মানেই কি হবে? বেগের বৃদ্ধি পাবে। অর্থাৎ এই বস্তুটার
একটা বেগের বৃদ্ধি ঘটবে। তার মানে এই বস্তুটার বেগ আর শূন্য থাকবে না, বেগের মান বাড়বে। কোন দিকে বাড়বে? বাম দিকে বাড়বে। কেননা বাম দিকেই বল আছে। তাহলে একটু পরের দশাটা কি হবে? একটু পরে বস্তুটা সরে আসবে এই দিকে, তার বেগের মান 0 আর থাকবে না, বেগের মান বেড়ে 7 হলো। তো ধরে নিলাম এগুলো হচ্ছে ধরে নেওয়া মান, ঠিক আছে? সো ভি এর মান ধরে নিলাম 7 হলো। তাহলে এই মুহূর্তে আসার পরে তার আবার ঘটনাটা কি ঘটবে সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। সে যখন এখানে আসলো, এখন কি সে সাম্যাবস্থায় পৌঁছালো? না, সাম্যাবস্থা থেকে এখনও সে কিছুটা সরে আছে। সে পুরোটা সরে নাই, মানে বিস্তারের সমান সরে নাই, বাট বিস্তার থেকে কম পরিমাণের হলেও তার কিছুটা ওয়াই এখনও আছে। তার মানে ওয়াই যেহেতু সর্বোচ্চ নাই, তার মানে এফও সর্বোচ্চ থাকবে না, বাট কিছুটা তো থাকবে, কারণ ওয়াইয়ের কিছু ভ্যালু আছে, এফ এর কিছু ভ্যালু তো থাকবে। তো এই মুহূর্তেও তার উপরে ওয়াই আছে, যেটা ডান দিকে, মানে সাম্যাবস্থান থেকে সে ডান দিকে সরে আছে। আর এই মুহূর্তেও তার উপরে এফ থাকবে, যেটা কিনা বাম দিকে হবে। এইটার মতো এত বেশি মান হবে না, বাট একটা কম মান হলেও একটা এফ থাকবে। তার মানে খেয়াল করে দেখো, এইখানে তার উপরে যে বলটা প্রযুক্ত ছিল, এখানে তার উপরে বলের মানটা একটু কমে যাবে। বলের মান কমে যাওয়ার অর্থ ত্বরণের মান কমে যাওয়া, আর ত্বরণের মান কমে যাওয়ার অর্থ হচ্ছে তার বেগের বৃদ্ধির মানটা কম হারে হবে, অর্থাৎ বেগ বৃদ্ধি পাবে বাট কম হারে বৃদ্ধি পাবে। যেমন এখান থেকে এখানে 0 থেকে 7 বেগ হয়ে গিয়েছিল, পরবর্তীতে সে যখন আরও এদিকে চলে আসবে, বেগ তার বাম দিকেই থাকবে কারণ বল তার বাম দিকেই। তাহলে সে যখন আরও এদিকে চলে আসবে, বেগের মান বেড়েছে, বাট দেখো সেই হারে কিন্তু বাড়েনি। 0 থেকে 7 হয়েছিল এখানে, আর এখানে 7 থেকে মাত্র 10 হয়েছিল। সো এটা আমরা জাস্ট মুখে মুখে মান ধরে তোমাদের বুঝাচ্ছি। তাহলে জিনিসটা বুঝতে পারছো, ফিল করতে পারছো জিনিসটা আসলে কি হচ্ছে, যে তার উপরে বল কাজ করছিল বাম দিকে, একটু কম মানের বল কাজ করছিল, তাই বেগের বৃদ্ধিটাও একটু কম হয়েছে। তো সে একটা সময় তাহলে কি হলো, সাম্যাবস্থানে চলে আসবে, তাই না? বাম দিকে আসতে আসতে একটা সময় সাম্যাবস্থানে চলে আসবে। এখন একটা ব্যাপার ঘটবে, সাম্যাবস্থানে সে যখন চলে আসলো, তখন তার কি কোনো ওয়াই আছে? না। দেখো, সাম্যাবস্থান থেকে তার তো কোনো স্মরণ নাই। ওয়াইয়ের পরিচয় কি? সাম্যাবস্থান থেকে স্মরণ। এখানে কিন্তু সাম্যাবস্থান থেকে তার আর কোনো স্মরণ নাই, ওয়াই 0। আবার ওয়াই 0 হয়ে গেলে এই সূত্র মোতাবেক, হুকের সূত্র মোতাবেক তার এফ কত হবে? 0 হতে হবে। তাহলে এফও 0। তার মানে এই মুহূর্তে তার উপরে কিন্তু কোনো স্মরণও নাই, মানে তার সাম্যাবস্থান থেকে কোনো স্মরণও নাই, আর তার উপরে কোনো বল নাই। আর বল না থাকার অর্থ কি? ত্বরণ নাই। অনেকে এখানে আবার একটা জিনিস ভুল করে ফেলে, সেটা হচ্ছে অনেকে ভাবে এখানে তার উপরে বল নাই, তার মানে এখানে শেষে থেমে যাবে। তা কিন্তু হচ্ছে না, খেয়াল রাখবে। বল না থাকার অর্থ ত্বরণ না থাকা। ত্বরণ না থাকার অর্থ মানে কিন্তু বেগ না থাকা, যে তা কিন্তু না। অর্থাৎ ত্বরণ না থাকলে বেগ থাকবে কিন্তু সমবেগে থাকবে, রাইট? অর্থাৎ বেগের মানটা বাড়বেও না কমবে না। দ্যাট মিনস এইখানে তার বেগের কিন্তু মানটা 0 হয়ে যাচ্ছে না। এখানে কিন্তু তার বেগের মানটা এই যে 0 থেকে বেড়ে 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 7 হয়েছিল, 7 থেকে বেড়ে বেড়ে 10 হয়েছিল, এই বেগের মানটা তার থাকবে। আর এই বেগের মানের কারণে সে কিন্তু গতি জড়তা, আমরা একটা টার্ম পড়েছি, কোনো গতিশীল বস্তু গতিশীল থাকতে চায় যখন তার উপরে কোনো বল ক্রিয়াশীল থাকে না। তো সেই কনসেপ্ট মোতাবেক কি হবে, সে বাম দিকে আরও যেতে থাকবে, তাই না? তার মানে সে সেই কনসেপ্ট মোতাবেক কি হবে, আরও বাম দিকে কিছুটা সরে আসলো। তো সে দেখো আরও বাম দিকে সে যখন সরে আসলো, তোমরা বলতে পারো, ভাই আপনি তো বললেন যে বেগের মানটা কি থাকবে, বেগের মানটা ধ্রুবক থাকবে। সো আমি তো বেগের মানটা কমিয়ে দিলাম, বেগের মানটা তো 9 হয়ে গেল। হ্যাঁ, এইখান থেকে সামান্যতম দূরত্বের জন্য বেগের মানটা ধ্রুবক, কিন্তু যখনই সে বের হয়ে আসলো, এই দাগ থেকে বাইরে চলে আসলো, বাইরে চলে আসার অর্থই কিন্তু তার একটা ওয়াই ক্রিয়েট হয়ে গিয়েছে। ওয়াই কোন দিকে ক্রিয়েট হয়ে গিয়েছে? বাম দিকে। সে যখনই সমবেগ নিয়ে একটু বাইরে আসবে, একটু বাইরে আসা মাত্রই তার কিন্তু ওয়াই একটা বাম দিকে ক্রিয়েট হয়ে গিয়েছে। সাম্যাবস্থান থেকে সে বাম দিকে সরে এসেছে। আর ওয়াই যদি বাম দিকে চলে আসে, তাহলে এফ কোন দিকে হবে? এফ অবভিয়াসলি ডান দিকে হবে, কারণ এই সূত্র মোতাবেক ওয়াই যেদিকে হয় এফ তার উল্টা দিকে হয়। সো এফ ডান দিকে হবে। তাহলে দেখো এই মুহূর্তে একটা ব্যাপার ঘটছে, জিনিসটা বাম দিকে বেগ আছে আর ডান দিকে বল আছে। সো বাম দিকে বেগ থাকলে ডান দিকে বল মানে ত্বরণ থাকলে, এই ত্বরণটা কী হিসেবে কাজ করবে? তার জন্য মন্দন হিসেবে কাজ করবে না, নেগেটিভ এফ মানে নেগেটিভ এটা আসলে কি হিসেবে কাজ করে? মন্দন হিসেবে কাজ করে। আর মন্দন কি করে? মন্দন হচ্ছে বেগের হ্রাস করে। তার মানে এইখানে তার বেগ 10 ছিল, সামান্যতম দূরত্বে 10ই ছিল, বাট ঘটনা হচ্ছে একটু সামান্যতম দূরত্বে আসার কারণে তার একটা মন্দন তৈরি হয়ে গিয়েছে। মন্দন তৈরি হয়ে যাওয়ার কারণে তার কিন্তু বেগের মানটা কমে যাচ্ছে, অর্থাৎ 10 থেকে কমে কমে 9 হয়ে গেল। তো আমরা জেনে গেলাম যে তার বেগের মানটা আসলে কেন কমলো।
তো এরপরে কি হতে পারে তোমরা সিনারিওটা চিন্তা করো, সে আরও বাম দিকে যেতে চাবে 9 মিটার পার সেকেন্ড বেগে, কিন্তু তার ত্বরণ ডান দিকে কাজ করছে, মানে মন্দন হিসেবে কাজ করছে, তার মানে বেগের মানটা কিন্তু কমবে, রাইট? সো এখানে বেগ 9 মিটার পার সেকেন্ড হলো, এখানে কিন্তু বেগ আর 9 থাকবে না, 9 থেকে কমে 8, 7, 6 এরকম করে কমবে। তো এরকম করে কমে কমে কি হতে পারে, সর্বোচ্চ কিনারে যখন আসবে তখন আবার 0 হয়ে যাবে। তো আবার সর্বোচ্চ কিনারে এসে যখন আসলো, তার ওয়াই এর ভ্যালুটা কি সবচেয়ে বেশি, আর এফ এর ভ্যালুটাকে সবচেয়ে বেশি, বাট ওয়াই বাম দিকে এফ ডান দিকে, আবার সে কী করবে, ডান দিকে যাওয়া শুরু করবে না, মানে এটার উল্টা ঘটনাটা ঘটবে, যেহেতু ওয়াই বাম দিকে এফ ডান দিকে। সো এই যে এই অ্যানিমেশনগুলো থেকে দেখো, এই পজ করা জিনিসগুলো থেকে দেখো কি হচ্ছে, কিনারে তার বেগ সবসময় 0 থাকছে, আর মাঝখানে বেগের মানটা সবচেয়ে বেশি থাকছে। তার মানে তোমরা যদি কখনো কোনো গতি তোমাদের দেয়া থাকে, দিয়ে বলে যে এটা স্পন্দন গতি, আর স্পন্দন গতিটা সরলসন্ধিত স্পন্দন গতি কিনা, তখন তোমরা আসলে কি দেখবে, তোমরা দেখবে এই জিনিসটা। দেখো এই জিনিসটা, অ্যানিমেশনটা চলুক, অ্যানিমেশনটা চলার সময় দেখো কি হয়, কিনারে দেখো সে আস্তে আস্তে থেমে যায়, বেগ 0, আর মাঝখানে দেখো বেগটা কি সবচেয়ে বেশি। মাঝখানে কি সে থামে না, মাঝখানেই বরং বেগটা সবচেয়ে বেশি। তো কোনো স্পন্দন গতিতে তোমরা যদি এরকম কিছু দেখো যে কিনারে বেগ 0 হয়, মাঝখানে বেগ সর্বোচ্চ হয়, তাহলে সেই ধরনের গতিগুলোকে আমরা আসলে কি বলবো, সেই ধরনের গতিগুলোকে আমরা সরলছন্দিত স্পন্দন গতি বলবো। তো তোমাদেরকে আমি একটা এক্সাম্পল দিব আরেকটা, সেটা হচ্ছে তোমরা যারা ঢাকার ফ্যান্টাসি কিংডমে গিয়েছো বা এরকম কোনো অ্যামিউজমেন্ট পার্কগুলোতে গিয়েছো, তোমরা ওখানে পাইরেট শিপ বা এরকম টাইপের কয়েকটা রাইড দেখতে পারো। তো ওখানে রাইডগুলোর মধ্যে কি হয় দেখো, রাইডগুলোর মধ্যে আমরা বসি, তো আমাদেরকে একদম সরল দোলকের মতো দোলানো হয়। তো ওখানে আসলে দেখো কিনারে যখন আমরা যাই তখন কি বেগটা 0 হয়ে যায় না, মানে আস্তে করে থামে কিনারে যেয়ে, আবার ধূপ করে নিচে যখন যায় খুব স্পিডে মাঝখানে বেগটা থাকে। তো আমরা বেসিক্যালি ওই কনসেপ্টটা থেকে কিন্তু বলতে পারি আমাদের ওই সকল যে রাইডগুলো আছে, ওই রাইডগুলোর গতিগুলো কী ধরনের গতি, এক ধরনের সরল ছন্দিত স্পন্দন গতি। কেননা কিনারে বেগগুলো 0 হচ্ছে, মাঝখানে বেগটা সর্বোচ্চ হচ্ছে। তাহলে তোমাকে যদি কোনো গতি সরল ছন্দিত স্পন্দন গতি কিনা টেস্ট করতে বলে, তাহলে তোমরা 3টা কাজ করবে। প্রথমত টেস্ট করবে সেটা পর্যাবৃত্ত গতি কিনা, দ্বিতীয়ত টেস্ট করবে সেটা স্পন্দন গতি কিনা, এরপর টেস্ট করবে কিনারে বেগ সর্বোচ্চ হচ্ছে কিনা, মাঝখানে কিনারে বেগ 0 হচ্ছে কিনা, মাঝখানে বেগ সর্বোচ্চ হচ্ছে কিনা। তাহলেই তোমরা সিদ্ধান্ত নিতে পারবে এটা এক ধরনের সরলছন্দিত স্পন্দন গতি। তো আমরা জেনে গেলাম সরলছন্দিত স্পন্দন গতি কীভাবে টেস্ট করতে হয়। এখন আমরা যে কোনো সরলছন্দিত স্পন্দন গতি টেস্ট করতে পারবো। তো তোমাদের দিয়ে এক্সাম্পল করাই। বলো তো এটা সরলছন্দিত স্পন্দন গতি কিনা? হ্যাঁ, অবভিয়াসলি সরলছন্দিত স্পন্দন গতি, কারণ কিনারে বেগ 0 হচ্ছে, দেখো কিনারে যে থামছে, মাঝখানে বেগটা সর্বোচ্চ। তো এটা এক ধরনের সরলছন্দিত স্পন্দন গতির উদাহরণ। তো সরল দোলকের গতি এক ধরনের সিম্পল হারমোনিক মোশন। আবার এখানে দেখো একটা স্প্রিং সাম্যাবস্থান থেকে দুলছে, এটা তার সাম্যাবস্থা। দেখো কিনারে, মানে এই কিনারে হোক বা এই কিনারে হোক, সে আস্তে করে যে থামছে না, কিনারগুলোতে আস্তে আস্তে সে যে কিন্তু থামছে। আর মাঝখানে সে কি কোনো থামছে? মাঝখানে কিন্তু সে কোনো রকম থামছে না। তার মানে এই যে স্প্রিংয়ের গতিটা এক ধরনের কী ধরনের গতি? এক ধরনের সরলছন্দিত স্পন্দন গতি। তো আমাদের এই উদাহরণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমাদের এই উদাহরণগুলো এমসিকিউতে খুবই আসে, যে বলবে নিচের কোনটি সরলছন্দিত গতির উদাহরণ, নিচের কোনটি স্পন্দন গতির উদাহরণ, নিচের কোনটি পর্যাবৃত্তিক গতির উদাহরণ। এরকম এক্সাম্পলগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টেও আসে, আবার এইচএসসিতেও আসে। তো আমরা সরলছন্দিত স্পন্দন গতি চিনলাম আর জানলাম সে কী সূত্র মানবে। সে আমাদের হুকের সূত্র মেনে চলতে হবে। যারা হুকের সূত্র মানবে তারাই আসলে কিনারে বেগ 0 আর মাঝখানে বেগ সর্বোচ্চ দেখাবে। তো আমরা এখন সরলছন্দিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণ বের করব। সো আমরা এখন ম্যাথগুলোতে ঢুকবো, থিওরি পার্টটাতে ঢুকবো। তো আমরা এই সূত্রটা হচ্ছে হুকের সূত্র, এটা থেকেই বলতে গেলে সরলছন্দিত স্পন্দন গতির ব্যবকলনীয় সমীকরণটা বের করি। তো এফ সমানুপাতিক -y, এটাকে আমি ভাঙিয়ে লিখতে পারি, এফকে ভাঙিয়ে লিখতে পারি ma, আর সমানুপাতিকের বদলে সমান সমান দিয়ে আমরা একটা ধ্রুবক আনতে পারি, ধ্রুবকটাকে ধরে নিলাম কে। তার মানে এই লাইনে 2টা কাজ করেছি, এফকে ভাঙিয়ে লিখেছি ma, আর সমানুপাতিক থেকে সমান সমান এনে একটা ধ্রুবক এনেছি কে। সো আমরা এই কে এর পরিচয়ও কিন্তু জানি, আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে পড়ে এসেছি, এটাকে বলা হয় বল ধ্রুবক। তো এটার একক ছিল নিউটন পার মিটার। সো এগুলো আমরা পড়ে এসেছি। তো আমরা এখান থেকে এ কে এক পাশে রেখে বাকি সব অন্য পাশে পাঠালে এরকম কিছু একটা লিখতে পারি, a - k/my। তো আমরা এ বা ত্বরণ, এটাকে কিন্তু ভাঙিয়ে একটা টার্ম লিখতে পারি d²y/dt², অর্থাৎ ডাবল ডিফারেন্সিয়েশন অফ টার্ম y। তো আমরা এই জিনিসটা আসলে কিভাবে লিখেছি, এটার জন্য আমরা কনসেপ্ট শিখে এসেছিলাম গতিবিদ্যা ক্লাসে আমরা এরকম কিছু শিখে এসেছিলাম, মনে আছে? যে আমরা শিখে এসেছিলাম v = আসলে কি ds/dt।
তাই না? তো সরণকে যদি সময় সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা হয় তাহলে বেগ পাই। আবার a ইকুয়াল টু ডিভি বাই ডিটি। সো আমি গতিবিদ্যা অধ্যায়ে তোমাদের এই জিনিসগুলো পড়ে এসেছি। সো আমরা যদি এই দুইটা জিনিসকে কম্বাইন করলে আমরা একটা জিনিস লিখতে পারি, সেটা হচ্ছে এই দুইটা জিনিসের জায়গায় কম্বাইন করে আমরা লিখতে পারি সেটা হচ্ছে a ইকুয়াল টু ডি স্কোয়ার এস ডিভাইড বাই ডিটি স্কোয়ার। বেসিক্যালি স্কোয়ার ডিটি স্কোয়ার এভাবে বলা হয় না, এটাকে বলা হয় ডাবল ডিফারেন্সিয়েশন অফ টার্ম এস। তো আমরা এই যে এই টার্মটা লিখতে পারি, এখানেও কিন্তু তাই লেখা হয়েছে, খালি এখানে এস এর জায়গায় ব্যবহার করা হয়েছে কাকে? ওয়াইকে। কেন? কারণ আমরা এখানে সাম্যাবস্থান হতে সরণটাকে এস দিয়ে না বরং ওয়াই দিয়ে ডিফাইন করছি। তো এতটুকুই কিন্তু তফাৎ হচ্ছে, বাকি সব কিছু কিন্তু একই থাকছে। তো আমরা অবশ্যই গতিবিদ্যা অধ্যায়ের ওই ক্লাসগুলো করে নিব যদি এই জিনিসগুলোতে আমাদের বুঝতে অসুবিধা থাকে। তো যাই হোক, আমরা একে ভাঙিয়ে লিখলাম ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার। আমি কিন্তু এভাবে বলছি, কিন্তু আসলে কিন্তু এভাবে বলা উচিত না, বলতে হয় ডাবল ডিফারেন্সিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু টি। তো যাই হোক, আমরা এই রাশিমালাটা থেকে একটা কাজ করব এখন, সেটা হচ্ছে কি দেখো, আমরা কে সম্বন্ধে যদি কথা বলি, কে কি ছিল? বল ধ্রুবক। সো এই বল ধ্রুবক রাশিমালাটা কিভাবে পেতে তোমরা? এই বল ধ্রুবক রাশিমালাটা তোমরা পেতে এভাবে, এফ বাই এক্স, রাইট? সো এরকম একটা টার্ম পড়ে এসেছিল। সো আমরা যদি এজেন্ট বল দিয়ে দেখি তাহলে এফ বাই এক্স নাহলে মাইনাস এফ হবে আর কি, মাইনাস দিয়ে করতে পারি যদি স্প্রিং বলের জন্য করি। তো আমরা এই জিনিসটা কিন্তু করে এসেছিলাম। সো আমরা এখন এই জিনিসটা থেকে যদি একটু দেখতে চাই, আমাদের এটার একক কি হতে পারে একটু চিন্তা করে দেখো তো। এফ এর একক কি বা এফ এর মাত্রা কি? আমরা একক দিয়ে বললে একক হতে পারে নিউটন পার মিটার, এফ এর একক হচ্ছে নিউটন, এক্স এর একক হচ্ছে মিটার। আমরা যদি মাত্রা দিয়ে বলতে চাই, একটু দেখো, খেয়াল করো, আমাদের মাত্রা দিয়ে বললে এফ এর মাত্রা কি? এফ এর মাত্রা ছিল এম এল টি ইনভার্স টু, রাইট? এটা ছিল এফ এর মাত্রা। আর এক্স বা সরণ, যেটা সরণের মাত্রা কি? সরণের মাত্রা হচ্ছে এল। তাহলে এই টার্মটাকে কিন্তু আমরা লিখতে পারি, আমাদের কে এর মাত্রা আসলে দাঁড়াচ্ছে এম টি ইনভার্স টু, কারণ এল কাটাকাটি করলে আমাদের এম টি ইনভার্স টু থাকে। আচ্ছা, তাহলে এবার আমরা যদি একটু বলি যে কে বাই এম এর মাত্রা কত? কে বাই এম এর মাত্রা কত? সো কে বাই এম এর মাত্রা তাহলে আমরা একইভাবে বলতে পারি কি? সো কে বাই এম এর মাত্রা হচ্ছে, আমি লিখে ফেলি ব্ল্যাক কালারটা দিয়ে। সো এটা কি ছিল? আমরা এম টি ইনভার্স টু শিখেছিলাম কে এর মাত্রা, আর ভাগ গেল কি এম বা ভরের মাত্রা দিয়ে। তাহলে থাকবে কি? তাহলে থাকবে আমাদের শুধু টি ইনভার্স টু। তাহলে টি ইনভার্স টু হচ্ছে কে বাই এম এর মাত্রার মান। আচ্ছা, তো এবার আমরা আসি ওমেগার মাত্রা নিয়ে। সো ওমেগা কি ছিল? ওমেগা কৌণিক বেগ ছিল। সো ওমেগা নিয়ে আমরা পড়ে এসেছিলাম গতিবিদ্যা অধ্যায়। সো ওমেগা রাশিটা কি ছিল? প্রথমত ওমেগা রাশিটা ছিল কৌণিক বেগ বা কৌণিক কম্পাঙ্ক, থিটা বাই টি দিয়ে প্রকাশ করা যায়। থিটা যদি কৌণিক সরণ হয়ে থাকে আর টি যদি সময় হয়ে থাকে। তো এই রাশিমালাটা থেকে আমরা যদি এদের মাত্রা দেখতে চাই, থিটার মাত্রা কি হবে? থিটার মাত্রা তো নাই, থিটা একটা কোণ, সো কোণের মাত্রা থাকবে না। আর টি বা সময়ের মাত্রা তো ক্যাপিটাল টি। সো এটার মাত্রাটাকে আমরা কিন্তু লিখতে পারি এরকম, টি ইনভার্স 1, রাইট? আচ্ছা, তাহলে আমি যদি বলি ওমেগা স্কোয়ারের মাত্রা কি? ওমেগা স্কোয়ারের মাত্রা কিন্তু তাহলে তোমরা বলেই ফেলতে পারো, এটা কি হবে? টি ইনভার্স 2। তাহলে দেখো, আমরা এই জায়গাটার মধ্যে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে ওমেগা স্কোয়ারের মাত্রা হচ্ছে টি ইনভার্স 2, কে বাই এম এর মাত্রা হচ্ছে টি ইনভার্স 2। যেহেতু কে বাই এম আর ওমেগা স্কোয়ার রাশি দুইটা মাত্রাগতভাবে একই, তাই আমরা মাত্রিক বিশ্লেষণের মাধ্যমে এই জিনিসটা লিখতে পারি যে এইখানে মাইনাস কে বাই এম ওয়াইটাকে ওপাশে পাঠিয়ে জাস্ট এরকম রাশিটা লিখলাম, আর পরবর্তীতে কে বাই এম এর জায়গায় ডাইমেনশনালি ওমেগা স্কোয়ারের মাত্রা আর কে বাই এম এর মাত্রা যেহেতু একই, তাই কে বাই এম এর জায়গায় দেখো ওমেগা স্কোয়ারটা পরবর্তীতে লিখে ফেললাম। তাহলে বুঝতেই পারছো কী করেছি? আমরা দেখলাম কে বাই এম এর মাত্রা হচ্ছে আমার টি টু দি পাওয়ার -2, ওমেগা স্কোয়ারের মাত্রা হচ্ছে আমার টি টু দি পাওয়ার -2। সো আমরা কি করেছি? কে বাই এম আর ওমেগা স্কোয়ার রিপ্লেস করে আমরা এই রাশিমালাটা লিখেছি। এই যে রাশিমালাটা লিখলাম, এই রাশিমালাটাই কিন্তু আমাদের কি হিসেবে কাজ করছে? ব্যবকলনীয় সমীকরণ হিসেবে কাজ করছে। এই রাশিমালাটা কিন্তু আমাদের একটু মুখস্থ রাখতে হবে। এটাকে তোমাকে কীভাবে আসতে পারে? প্রথমত জ্ঞানে আসতে পারে যে সিম্পল হারমোনিক মোশনের ব্যবকলনীয় সমীকরণটি লিখো, তখন সরাসরি এটা লিখবে। আর আসতে পারে এটার থেকে ম্যাথ, যেমন ম্যাথের এক্সাম্পল হচ্ছে এরকম একটা ম্যাথ আসতে পারে। কোনো সরলছন্দিত গতিসম্পন্ন কণার ব্যবকলনীয় সমীকরণ দেওয়া আছে একটা সমীকরণ। খেয়াল করে দেখো, আমরা যে সমীকরণটা মুখস্থ করেছি সেটা কি? ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার ওয়াই ইকুয়াল টু 0। আর আমার এখানে যে সমীকরণটা দেওয়া আছে সেটার মধ্যে কি দেওয়া আছে? ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার প্লাস
25y ইকুয়াল টু 0, অর্থাৎ ওমেগা স্কোয়ারের বদলে এখানে 25 দেওয়া আছে। সো এটা একটা কণার জন্য ব্যবকলনীয় সমীকরণ দেওয়া আছে। তো এই রাশিমালাটা দিয়ে তোমার কাছে জানতে চাইলো কৌণিক কম্পাঙ্ক কত কণাটার, দ্বিতীয় প্রশ্ন জানতে চাইলো কম্পাঙ্ক কত, তৃতীয় প্রশ্ন জানতে চাইলো পর্যায়কাল কত। এখানে একটা জিনিস বলে রাখি, আমাদের কৌণিক কম্পাঙ্ক জানতে চাওয়া মানে কি জানতে চাওয়া, কৌণিক কম্পাঙ্ক জানতে চাওয়া মানে হচ্ছে আমাদের ওমেগা জানতে চাওয়া। সো আমি একটু লিখে দিই, এটা আসলে ওমেগা জানতে চাওয়া হয়েছে। দ্বিতীয় প্রশ্ন শুধু কম্পাঙ্ক জানতে চাওয়া মানে কি জানতে চাওয়া, এফ জানতে চাওয়া হয়েছে। পরের প্রশ্ন পর্যায়কাল জানতে চাওয়া, দ্যাট মিনস ক্যাপিটাল টি জানতে চাওয়া হয়েছে। সো এই রাশিমালাগুলো আসলে আমার থেকে জানতে চাওয়া হয়েছে। তো আমরা যদি ম্যাথটা করতে চাই তো আমাদের খুবই সহজ ম্যাথ এগুলোই আসে। সো আমাদের প্রদত্ত সমীকরণটা আমরা লিখে ফেলবো, যেটা দেওয়া ছিল সেটাই লিখে ফেললাম। এরপরে আমাদের জানা সমীকরণ যেটা সেটা লিখে ফেলবো, ব্যবকলনীয় সমীকরণটা লিখে ফেললাম। এটা মুখস্থ রাখতে হবে। তারপরের কাজ খুবই সাধারণ, যে আমরা দুইটাকে কম্পেয়ার করব। সো আমরা যদি তুলনা করলে দেখাই যাচ্ছে যাহাই ওমেগা স্কোয়ার তাহাই 25, অর্থাৎ ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 25। তো আমরা এখান থেকে ওমেগা বের করে ফেলতে পারবো, ওমেগা ইকুয়াল টু 5 রেডিয়ান পার সেকেন্ড। সো এখানে আমরা ভ্যালুটা পজিটিভ ভ্যালুই নিব, প্লাস মাইনাস করার দরকার নেই, শুধু পজিটিভ ভ্যালু নিব। আর ওমেগা যেহেতু কৌণিক বেগ ছিল বা কৌণিক কম্পাঙ্কও বলতে পারি, সো এটার একক কি হবে, এটার একক হবে রেডিয়ান পার সেকেন্ড, যেটা আমরা পড়ে এসেছি গতিবিদ্যা অধ্যায়ে। এটা এসআই একক বসালাম। আবার দ্বিতীয় প্রশ্ন জানতে চাওয়া হয়েছে কি এফ। সো ওমেগা আর এফ এর মধ্যে একটা সম্পর্ক আছে, সম্পর্ক হচ্ছে 2 এফ, ওমেগা ইকুয়াল টু 2 এফ, ওমেগা ইকুয়াল টু 2 বাই ক্যাপিটাল টি থেকে আসলে এই সম্পর্কটা আসে। তোমরা অনেক ক্ষেত্রেই এই সম্পর্কটা আগের ক্লাসগুলোতে নিউটনীয় বলবিদ্যা বিভিন্ন জায়গায় ব্যবহার করেছ। তো আমরা এখান থেকে এফটা বের করে ফেলতে পারবো, এফ ইকুয়াল টু কি 5/2 অর্থাৎ আমরা যদি 5/2 করি তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 0.80, আর এটার এসআই একক কত, কম্পাঙ্কের হার্টস। তো এই জেড আমি লিখলাম। এরপরের প্রশ্ন আমার পর্যায়কাল জানতে চাওয়া হয়েছে। খুবই সিম্পল, আমরা জানি পর্যায়কাল হচ্ছে কম্পাঙ্কের ইনভার্স রাশি। সো ক্যাপিটাল টি ইকুয়াল টু 1/f। সো আমি এখানে 2π/5, জাস্ট এখানে 5/2 ছিল আর এখানে 2π/5 হয়ে গেল। এটার একক কি, এসআই এককে বললে সেকেন্ড। তো আজ আমরা জানলাম সিম্পল হারমোনিক মোশন বিশিষ্ট কণার ব্যবকলনীয় সমীকরণ আর এই রিলেটেড ম্যাথ। পরের ক্লাসটাও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমরা এই সমীকরণটাকে সমাধান করে আমরা আসলে আমাদের এই চ্যাপ্টারের মূল আলোচনাগুলোতে ঢুকব। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।